স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? এখন আমরা পড়ব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের অনুশীলনী 12 ভেক্টর সম্পর্কে। তো ভেক্টরের অনুশীলনীর মধ্যে যে 11 নং প্রশ্নটি আছে তার সমাধান করব আমরা। তো প্রশ্নটি হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো। যেহেতু এটি ভেক্টরের চ্যাপ্টার, তাই প্রমাণগুলো সব ভেক্টরের সাহায্যে আসে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। ইহা প্রমাণ করতে হবে। তো প্রশ্নটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি ত্রিভুজ আছে, এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বিসি বাহুর একটি মধ্যবিন্দু নিলাম ডি থেকে প্রশ্নের মধ্যে বলছে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল। তাহলে এই এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি থেকে আঁকবো বিসি এর সমান্তরাল করে। তাহলে বিসি এর সমান্তরাল করে ডি থেকে আমরা একটি সমান্তরাল রেখা আঁকলাম যার নাম হচ্ছে ই। তো এই যে সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখাটি তৃতীয় বাহু মানে হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দুতেই এই বিন্দুটা গিয়ে পড়বে। এই বিষয়টা প্রমাণ করতে হবে। তাহলে তথ্যটা কি দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে যে ডিই সমান্তরাল বিসি, কারণ ডিইটাকে বিসি এর সমান্তরাল করেই আমরা আঁকলাম। আর প্রমাণ করতে হবে ই এসি এর মধ্যবিন্দু। ক্লিয়ার প্রশ্নটা? তাহলে ডিই সমান্তরাল বিসি সেটা আমরা আঁকলাম ওই শর্ত মেনে। আর প্রমাণ করতে হবে ই বিন্দুটা এসি এর মাঝে আছে, মধ্যবিন্দুগামী। ইহা আসলে যদি আমরা দেখি যে এসি এর মধ্যবিন্দু ই, এটা চিত্র দেখলেই বোঝা যায় হ্যাঁ এসি এর মধ্যবিন্দু ই। কিন্তু চিত্র দেখে তো আর শুধু বলে দিলে হবে না, ইহাকে প্রমাণ করতে হবে, জ্যামিতিকভাবে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তো যদি আমরা ই কে মধ্যবিন্দু না ধরি, অন্য কোনো বিন্দুকে মধ্যবিন্দু ধরি, তাহলে বিষয়টা কি হয় আমরা দেখি। যদি ওই বিন্দুটা মধ্যবিন্দু হয় তাহলে ই হবে না, আর যদি ওইটা না হয় তাহলে ই হবে। এইভাবে আমরা এই ধারণাটার উপর ভিত্তি করে ই মধ্যবিন্দু কিনা সেই যুক্তিটা আমরা দিতে পারি। তাহলে ধরলাম ই থেকে আরেকটু উপরে একটা বিন্দু দিলাম এফ, মনে করি যে এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এফ এসি এর মধ্যবিন্দু হয় কিনা এটা আমরা দেখি। প্রমাণটা আমাদের এই ভিত্তিতে আগাইতে হবে। তাহলে এফ যদি মধ্যবিন্দু হয় ডিএফ এইভাবে যোগ করে দিলাম। ক্লিয়ার? আর যেহেতু প্রশ্নটা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ, তাই এই ক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্ন প্রয়োগ করব। তাহলে ভেক্টর চিহ্ন যদি দেই বিসি ভেক্টর, ডিই, ডিএফ, এই ক্ষেত্রে ভেক্টর চিহ্নগুলো আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে লিখতে হবে যে মনে করি এফ এসি এর মধ্যবিন্দু, বলে দিব মনে করি এফ এসি এর মধ্যবিন্দু এবং এ বি সি
এই যে তিনটি ত্রিভুজের তিনটি যে শীর্ষবিন্দু আছে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর। এই তিনটি মান আমরা ধরে নিলাম যে এ বি সি তাদের অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর। ক্লিয়ার বিষয়টা? তো অবস্থান ভেক্টর নিয়ে অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা এই প্রমাণটা করব। তো অবস্থান ভেক্টরটা কি আসলে এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি, তারপরও এই ক্লাসে এটাকে প্রমাণ করার জন্য যেহেতু অবস্থান ভেক্টরের বিষয় আমাদের লাগবে, এটা আমরা আর একটু ক্লিয়ার হয়ে নেই বা ধারণাটা একটু 1 মিনিট কথা বলে নেই, তারপর প্রমাণের মধ্যে আবার আসব। অবস্থান ভেক্টর হচ্ছে, অবস্থান ভেক্টরের বা প্রয়োগটা দিয়ে আমরা কি করি যে এবি মনে করি এই রেখাংশটা হচ্ছে এ আর বি, এ একটি ভেক্টর, তাহলে এ এর অবস্থান ভেক্টর ধরলাম এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর যদি হয়, তাহলে এবি এবি এর মধ্যবিন্দু যে যদি আরেকটা হয় সি বিন্দু, এবি এর মাঝে একটা বিন্দু যদি হয় সি বিন্দু, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর না ধরে আমরা সি এর অবস্থান ভেক্টরকে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে? তাহলে হবে, সুতরাং সি এর অবস্থান ভেক্টর হবে সি এর অবস্থান ভেক্টর হবে এই প্রান্তবিন্দু যেই দুইটি আছে ওই দুইটির অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই সি এর অবস্থান ভেক্টর পেয়ে যাব। তাহলে সি এর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। ক্লিয়ার? যে মধ্যবর্তী বিন্দু যে আছে তার অবস্থান ভেক্টর নতুন করে আর ধরার প্রয়োজন নাই, ওই প্রান্ত যে দুইটা আছে তাদের মাধ্যমে প্রকাশ করে দিলাম। তাহলে সি এর অবস্থান ভেক্টর জাস্ট দুইটার যোগফলকে 2 দিয়া ভাগ। এই বিষয়টা আমাদের এই প্রমাণের মধ্যে কাজে লাগবে। ক্লিয়ার? আরও একটা বিষয় কাজে লাগবে আমাদের, তা হচ্ছে এবি ভেক্টরের মান। এ ছিল শুধু এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি হচ্ছে বি এর অবস্থান ভেক্টর, কিন্তু এ থেকে বি যেই দূরত্বটা যেই ভেক্টরটাকে প্রকাশ করতেছে এ থেকে বি, তাহলে এ বি ভেক্টরের মান আবার আমাদের কাজে লাগবে। তো এ বি ভেক্টরের মান হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বি ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ করলেই এ বি ভেক্টরের মান পাওয়া যায়। ওই যে বি এর অবস্থান ভেক্টর, বি এখানে পরে আছে, বি এর অবস্থান ভেক্টরটা আসবে আগে, এ ছিল এক জায়গায় আগে, এটা এভাবে আমরা মনে রাখতে পারি। এই দুইটি অবস্থান ভেক্টর সম্পর্কে এই দুইটি কথা আমাদের এখানে প্রমাণের মধ্যে খুব লাগবে, বারবার এগুলোর কথা আসবে। তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, পেয়ে যাব। আর কোনো ভেক্টরের প্রান্তবিন্দু যেই দুইটা আছে তাদের অবস্থান ভেক্টরের সাহায্যে এবি এর ভেক্টর বের করার সিস্টেম হচ্ছে যার দিকে যাচ্ছে সেটা থেকে আগেরটা বিয়োগ। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে বিষয়টা। এবার আমরা প্রমাণের মধ্যে আবার ফিরে আসি। প্রমাণের মধ্যে আমরা তাদের অবস্থান ভেক্টর লিখেছিলাম, তাহলে এবার ডি বিন্দুর ডি এর অবস্থান ভেক্টরটা কি হবে? ডি এর অবস্থান ভেক্টর, তাহলে ডি কার মধ্যবিন্দু আছে? এ এবং বি এর। তো এ আর বি এর তাদের অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। এ এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি,
তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা আমরা বুঝতে পারতেছি কি হবে, ডি এর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, ডি যেহেতু মাঝামাঝি আছে। আবার আমরা কাজ করতেছি ই বিন্দু এফ বিন্দু নিয়ে, তাহলে এফ বিন্দুটা কি ধরে নিলাম যে এ এবং সি এর মধ্যবিন্দু, এ সি এর মধ্যবিন্দু। তাহলে এফ এর অবস্থান ভেক্টর হবে, এফ এর অবস্থান ভেক্টর অবশ্যই এ আর সি এর যোগফলকে 2 দ্বারা ভাগ। তাহলে এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। তাহলে ডি এবং এফ তাদের আলাদা করে আমরা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। অনেক সহজ প্রমাণ, কিন্তু আমরা প্রমাণের অনেকটুকুই কাছাকাছি চলে আসতেছি। সুতরাং ডিএফ ভেক্টর, ডি এবং এফ দুইটির যে প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর জানি, তাহলে এবার ডিএফ এর আমরা ভেক্টর ডিএফ ভেক্টরের মান বের করতে পারবো। তো ডিএফ ভেক্টর হবে এফ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ ডি বিন্দুর অবস্থান ভেক্টর, একটু আগে যে আমরা দেখেছিলাম। তাহলে এফ এর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, আর ডি এর অবস্থান ভেক্টর উপরের অংশটুকু। তাহলে এই দুইটার বিয়োগফল এ প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ প্লাস বি ভেক্টর বাই 2। এখান থেকে যদি আমরা ডিএফ ভেক্টর বা দিয়ে লিখি, হাফ কমন নিয়ে নেই, তাহলে এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বা ডিএফ ভেক্টর সমান হাফ এ ক্যান্সেল প্লাস আর মাইনাসের, তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, বা ডিএফ ভেক্টর সমান হাফ বিসি ভেক্টর। কেন বিসি ভেক্টর? যেহেতু বিসি ভেক্টর সমান হবে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই যে বিসি, তাহলে বিসির মান সি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ হবে, এই যে বিসি ভেক্টর, তাহলে সি মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে বিসি ভেক্টর। ক্লিয়ার বিষয়টা? এখানে যদি আমরা পরম মান চিহ্ন নিয়ে আসি, ডিএফ ভেক্টর পরম মান দিয়ে দিলে হাফ বিসি ভেক্টর, সুতরাং ডিএফ সমান হাফ বিসি। আমাদের প্রমাণ প্রায় শেষ, এখন কিছু কথা আমরা দিয়ে সেটাকে মিলিয়ে দিব। এই জায়গাতে যদি আমরা খেয়াল করি যে ডিএফ ভেক্টর সমান হাফ বিসি ভেক্টর, এই যে এখানে সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন আছে মানে কি এই দুইটি ভেক্টর সমান। আর সমান কখন হয়? তারা যদি সমান্তরাল হয়, তাদের ধারক রেখা হয় অভিন্ন অথবা সমান্তরাল। তাহলে এখানে ডিএফ এবং বিসি এর ধারক রেখা হবে সমান্তরাল। তাহলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই তথ্য অনুসারে ডিএফ স্পষ্টত ডিএফ সমান্তরাল বিসি। কিন্তু দেওয়া ছিল কোনটা? ডিই বিসি এর সাথে সমান্তরাল। তাহলে এই জায়গায় পাইলাম ডিএফ সমান্তরাল বিসি, কিন্তু ডিই সমান্তরাল বিসি। তথ্য অনুসারে ডিই ছিল বিসি এর সমান্তরাল, কিন্তু এখন পেয়ে গেলাম ডিএফ সমান্তরাল বিসি। সমস্যা নাই, কিন্তু আমরা কথাটাকে ক্লিয়ারলি বুঝবো যে ডিএফ বিসি এর যদি সমান্তরাল হয়, আর প্রশ্নের মধ্যে তথ্য অনুসারে ডিই ছিল বিসি এর সমান্তরাল, এই দুইটি যে ভেক্টর, দুইটি ভেক্টরের শুরু কিন্তু ডি বিন্দুতে। তাহলে দুইটি ভেক্টর আরেকটি ভেক্টরের সমান্তরাল হইতে পারে যদি তাদের শুরুটা
ভিন্ন হয়, শেষটাও ভিন্ন হয়, কিন্তু শুরু এক জায়গায়। ডিএফ এবং ডিই দুইজনেরই শুরু হচ্ছে ডি বিন্দুতে, শেষ হচ্ছে এটার ই বিন্দু, এটার এফ। তাহলে এই দুইটির আসলে আলাদা অস্তিত্ব সম্ভব না। শুরুটা যেহেতু ডি বিন্দুতে, এখানে এফ এর শুরু যদি উপরে হইতো, আরেকটা বিন্দুতে হইতো, তাহলে সম্ভব হইতো যে বিসি এর সমান্তরাল ডিএফ হইতে পারে, আবার ওইটা অন্য একটা ভেক্টরও হইতে পারে। কিন্তু যেহেতু দুইজনের শুরুই ডি বিন্দু থেকে, তাহলে ডিই এবং ডিএফ দুইটিকে সমান্তরাল যেহেতু বলা যাচ্ছে, তাহলে তাদের অস্তিত্ব আলাদাভাবে না, সম্ভব না। আসলে ডিই যেহেতু সমান্তরাল বিসি, এখানে পাইলাম ডিএফ যেহেতু বিসি এর সমান্তরাল, তাহলে ডিই এবং ডিএফ তাদের অস্তিত্ব একটাই, মানে এফ বিন্দুটা আসলে ই বিন্দুরই উপরেই সমপতিত হবে। তাহলে ডিই আর ডিএফ আলাদা না, তাহলে এফ বিন্দুটা আসলে ই বিন্দুতে আছে, আর এফ বিন্দুর সাথে ডিএফ যেহেতু সমান্তরাল, তাহলে ডিই সমান্তরাল, সেই কথাও ঠিক আছে। আর সমান্তরাল কখন হয়? সমান্তরাল এবং যদি অর্ধেক হয় আরেকটি ভেক্টরের, তাহলে ওই ভেক্টরের সাথে তার সম্পর্ক থাকে এখানে অপর তৃতীয় বাহুর সে মধ্যবিন্দু হয়। কারণ উদাহরণ 3-এর মধ্যে ওই বিষয়টা আমরা ক্লিয়ার করে আসছি, যে উদাহরণ 3-এর মধ্যে ছিল এরকম যে যদি বিসি এর সাথে এই অংশটা ডিই যদি বিসি এর অর্ধেক হয়, তাহলে ডি এবং ই অবশ্যই ওই দুইটি বাহুর মধ্যবিন্দু হবে। তো এখানেও তো ওই যে অর্ধেক ডিএফ, তাহলে অবশ্যই ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দুতে আছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা এখন আমরা লাস্টের দিকে যদি ক্লিয়ার করতে চাই, বিষয়টা এইভাবে লিখতে হবে কথাটা, যে এটা দেওয়া আছে, তাইলে ডিই আর ডিএফ, অর্থাৎ ডিএফ ডিই এর উপর সমপতিত হবে এবং এফ ই বিন্দুতে মিলে যাবে। তাহলে ই বিন্দু আসলেই এসি এর মধ্যবিন্দু প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই ছিল আমাদের ভেক্টরের অনুশীলনীর 11তম প্রশ্ন, যেটা তার প্রমাণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।